বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। বেনাপোলে পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্রীর পা বিচ্ছিন্ন। দেশে ভবিষ্যতে অতি দরিদ্র বলে কিছু থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তৃণমূল পর্যায়ে উদযাপনের আহ্বান। রাজধানীর মিরপুরে বহুতল কয়েকটি ভবন গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। সাফারে বাধা দেয়ায় কাউন্দিয়া ইউনিয়ন চেয়ারম্যানকে আটক। রাজশাহীতে রেলওয়েতে উচ্ছেদ। রাঙ্গামাটিতে 7 জন হত্যার ঘটনায় যৌথ অভিযানের পরও আটক হয়নি কেউ। আঞ্চলিক দলে কোন্দল ও চাঁদা আদায়ী পাহাড়ে সন্ত্রাসের মূল কারণ বলছে সচেতন মহল। এবং 1 মাসের ব্যবধানে কাল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসছে নবম স্প্যান। দৃশ্যমান হবে 1300 মিটার সেতু। শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বেপরোয়া বাসের চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। কোথাও কোথাও যানবাহনের লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সড়কে যেন অকাতরে আর কোনো প্রাণ না ঝরে। সেজন্য শুধু প্রতিশ্রুতি নয়, চাই যথাযথ বাস্তবায়ন। আবারও বেপরোয়া বাসের চাপায় সহপাঠী হারানোর ক্ষত। স্লোগানে মিছিলে বিক্ষোভে তাই ফের রাজপথে শিক্ষার্থীরা। বুধবার সকাল 9:30টার মধ্যেই রাজধানীর প্রগতি সরণিতে দ্বিতীয় দিনের মতো রাস্তার দুই পাশ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা। ধীরে ধীরে বিক্ষোভে যোগ দেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের জোরালো দাবি, বেপরোয়া বাসের চাপায় আবরার নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা সহ 8 দফা দাবি মেনে নিতে হবে। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিতে বারবার শুধু কর্তৃপক্ষের প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, নিতে হবে এর যথাযথ ও টেকসই বাস্তবায়ন। সড়ক নিরাপদ করতে চালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের দাবি ওঠে বিক্ষোভে। আর প্রতিশ্রুতি চাই না, আমরা বাস্তবায়ন চাই এবং অচিরেই দৃষ্টান্তমূলক শাস্তি সহ আমাদের যে 8 দফা দাবি পেশ করা হয়েছে সেটা অলরেডি বলা হয়েছে যে দৃষ্টান্তমূলক শাস্তি। এইসব ট্রাফিক সপ্তাহ পালন না করে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আরও বেশি করে খোলা এবং তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে ড্রাইভার তৈরি করা। কেন বারবার আমাদেরকে মরতে হবে? কেন বারবার আমাদেরকে রাস্তায় নামতে হবে? যদি তারা চায় আমরা রাস্তায় না নামি, যদি তারা চায় আমরা রেগুলার ক্লাস করি, তাহলে কেন তারা এটার সঠিক তারা সুষ্ঠু কেন বিচার করছে না? এটা আমাদেরও প্রশ্ন। আজকে কিন্তু 7 মাস হয় নাই, আরেকজন গতকাল কিন্তু মারা গিয়েছে। প্রত্যেকটা বাড়ি আন্দোলন করবো, আপনারা প্রত্যেকটা বাড়ি দাবি মেনে নেবেন বলতেছেন, কিন্তু দাবিটা মেনে নিতেছেন না আপনারা। এদিকে রাজধানীর ফার্মগেট এলাকায়ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন আন্দোলনকারীরা। সড়ক ব্যবস্থার কেন চেঞ্জ হলো না? কেন জেব্রা ক্রসিং এ আমার ভাইয়েরা মরবে? আমরা এর বিচার চাই। আগে 6 দিন আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের কোনো ফল পাইনি। আমরা আমাদেরকে বলছে নিরাপদ সড়ক দিবে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিরাপদ সড়ক পাইনি। নিরাপদ সড়কের দাবিতে পুরান ঢাকার রাজপথেও বিক্ষোভে সরব শিক্ষার্থীরা। প্রতিবারেই একজন করে মারা যাচ্ছে, একটা করে ফুটওভার ব্রিজ হচ্ছে। এটাই তো সলিউশন না, এটা সলিউশন হতে পারে না। প্রশাসনের উচিত যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা, না হলে আরো এরকম প্রতিদিনই ঘটতে থাকবে। আমরা রাস্তায় নেমে আসছি কোনো আশার বাণী শোনার জন্য না। এবার আমরা আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন হচ্ছে দেখে তারপর রাস্তা ছাড়বো, এই হচ্ছে আমাদের শেষ কথা। মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি শিক্ষার্থী আবরার। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা করেন আবরারের বাবা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রগতি সরণিতে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে সবাইকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় ডিএমপি কমিশনার এবং বিইউপি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আমাদের সবার চাহিদা, দেশেরও সবার চাহিদা, আমরা নিরাপদ সড়ক চাই এবং যতদিন পর্যন্ত সড়ক নিরাপদ না হচ্ছে কর্তৃপক্ষের প্রচেষ্টা আন্তরিক থাকুক, এটাই হচ্ছে আমাদের কাম্য। আমরা যেন ফুট ওভারব্রিজের জন্য চলি, এটা আমাদের একটি দায়িত্ব। আমরা
যেন কোনো প্রাণ যেন না হয়, প্রাণ যেন না হারায়। আর আমি ইতিমধ্যে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছি, ডিএমপি এবং সিটি কর্পোরেশন একসাথে কাজ করে যেখানে যেখানে আমাদের ফুট ওভার ব্রিজ দরকার অতি জরুরি ভিত্তিতে যেন আমরা এই ফুট ওভার ব্রিজগুলো আমরা করতে পারি। যশোরে পিকআপ ভ্যান চাপায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীর পা বিচ্ছিন্ন সহ ৩ জন আহত হওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে শার্শা উপজেলার নাভারন বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ইঞ্জিন চালিত ভ্যানে করে স্কুলে যাচ্ছিল বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী। স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নিপার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হন ভ্যান চালক সহ আরও এক শিক্ষার্থী। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য নিপাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল, পরে প্রশাসনের মধ্যস্থতায় যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে গোপালগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতরাতে শহরতলির ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাজশাহী থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জ যাচ্ছিল। গোপালগঞ্জ শহরতলির ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে পৌঁছালে ট্রেনটি ক্রসিংয়ের উপর থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ ৩ জনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। গেটম্যানের দায়িত্ব অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি যে এখানে এই অবস্থা, একটা মোটরসাইকেল ভাঙা আর 3টা লাশ ফেলানো, ক্ষতবিক্ষত। এই ক্রসিং রোডের যে বার, এটা এখানে নামানো ছিল না। 11টার সময় একটা ক্রসিং হয়, সেই ক্রসিংয়ের সময় হয়তো আমাদের ডিউটিম্যান ছিল না। ঘটনাস্থলে দেখি 3টে লাশ, 3 জন ট্রেনের নিচে পড়ে কাটা পড়ছে এবং নিহত অবস্থায় আছে এখানে। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অতি দরিদ্রের হার 11 ভাগে নামিয়ে আনা হয়েছে। ভবিষ্যতে দেশে অতি দরিদ্র বলে কিছু থাকবে না। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথ সভায় তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়েও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষের মাথাপিছু আয় $1,909 উন্নীত হয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যে স্বীকৃতি পেয়েছে তা স্থায়ী করতে কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের দারিদ্র্যের হার আমরা 21 ভাগে নামিয়ে নিয়েছি, প্রকৃত হার আরও কমবে। হত দরিদ্রের হার আমরা 11 ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য আরও কমিয়ে যেন কোনো হত দরিদ্র বলে কিছু থাকবে না। আমাদের প্রবৃদ্ধি আমরা 8 ভাগে অর্জন করব এবছর, সেটা আমরা প্রক্ষেপণ করেছি। আমাদের মাথাপিছু আয় আমরা $1,909 উন্নীত করতে সক্ষম হয়েছি। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং সেটার স্থায়ী করার জন্য ইতিমধ্যে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। গ্রাম পর্যায়ে মানুষ যেন একটু সুন্দর জীবন পায় সেটাই নিশ্চিত করা, সেই লক্ষ্যটাই ছিল এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমরা সেটা অর্জন করতে। 2020 সাল থেকে 2021, কারণ 2020-এ জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। সময় সংবাদে আরো থাকছে। ক্রাইস্টচার্চে নিহতদের মধ্যে এখন পর্যন্ত 21 জনের মরদেহ হস্তান্তর। এখনো দেয়া হয়নি কোনো বাংলাদেশির লাশ। নিহতদের 2 জনের জানাজা সম্পন্ন। এক মাসের ব্যবধানে কাল বসছে পদ্মা সেতুর আরেকটি স্প্যান। নদীর জাজিরা প্রান্তে আগের স্প্যানগুলোর সঙ্গে বসানো হবে নতুন স্প্যান। নবমী স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর 2 প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে 1350 মিটার সেতু। এছাড়া গতকাল থেকে সেতুর স্প্যানের ওপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজও শুরু হয়েছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদী জুড়ে কাজ আর কাজ, যতদূর চোখ যায় একটু একটু করে আকাশের বুকে মাথা তুলছে সেতুর কাঠামো। একই সঙ্গে বাড়ছে সেতুর দৃশ্যমান দৈর্ঘ্য। 2017 সালে জাজিরা প্রান্তের প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে শেষ করা হয় একটি মডুলের 5টি স্প্যানের কাজ।
এরপর আলাদাভাবে ষষ্ঠ স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও সপ্তম এবং অষ্টম স্প্যানটি বসানো হয় জাজিরা প্রান্তে আগের 5টির সঙ্গেই। নবম স্প্যানটিও বসবে জাজিরায়। চীন থেকে আনা ছোট ছোট টুকরোগুলো মাওয়ার বিশেষায়িত ইয়ার্ডে জোড়া দিয়ে আগেই প্রস্তুত করা হয় স্প্যানটি। ধূসর রং করা শেষে গত 1 মাস ধরে এটি অপেক্ষা ছিল ইয়ার্ডের বাইরে। নির্ধারিত 34 ও 35 নম্বর পিলারের উপর বসানোর জন্য এর মধ্যে এটিকে তোলা হয়েছে ভাসমান ক্রেনে। যতই সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে। এটাই আমাদের পাওয়া, যে ঠিক আছে মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মাওয়া প্রান্তের ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে রওনা হয়েছে প্রায় 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। প্রায় 5 কিলোমিটার দূরের জাজিরায় নিয়ে যাওয়ার পর এটিকে প্রস্তুত করা হবে নির্ধারিত 2টি পিলারে বসানোর উপযুক্ত করে। এছাড়া বছরখানেক আগে থেকে স্পেনের নিচের অংশে রেল স্ল্যাব বসানোর কাজ শুরু হলেও এবার স্পেনের উপরের অংশে শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। মঙ্গলবার নদীর জাজিরা পাড়ের অংশে 4 লেনের প্রথম রোড স্ল্যাবটি বসানো হয়। নকশা জটিলতা কেটে যাওয়ার পর সেতুর কাজ খুব দ্রুত এগুচ্ছে, তার প্রমাণ স্পেন বসানোয় অগ্রগতি। মাত্র 1.5 মাসের মধ্যে সবশেষ 3টি স্পেন বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান করা সম্ভব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার সেতু, যা দ্রুততম সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী করে তুলছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযানে দ্বিতীয় দফার 8ম দিনের উচ্ছেদে আবারও বাধার মুখে পড়েছে বিআইডব্লিউটিএ। সকালে তুরাগ নদীর 2 পাড়ে উচ্ছেদ শুরু করে সংস্থাটি। তুরাগ পাড়ের মিরপুর পাশে বড়বাজার এলাকার কয়েকটি বহুতল ভবন সহ প্রায় 20টি স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এরপর তুরাগের অপর পাশে কাউন্দিয়া এলাকায় উচ্ছেদ শুরু করলে সেখানে বাধা দেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত। সেখানে দায়িত্বরত বিআইডব্লিউটিএর একজন কর্মকর্তাকে চেয়ারম্যান শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করে সংস্থাটি। সঙ্গে সঙ্গে পুলিশের সহায়তায় ওই চেয়ারম্যানকে আটক করে কাউন্দিয়া থেকে তুরাগ নদীর মিরপুর পাশে নিয়ে আসে বিআইডব্লিউটিএ। তবে চেয়ারম্যানের দাবি করেছেন তিনি উচ্ছেদে বাধা দেননি। নির্বাহী ম্যাজিস্ট্রেট যাচাই বাছাই করে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন। হঠাৎ করে উনি এসে বলে যে আমি এলাকার ম্যাজিস্ট্রেট, আমাকে কেন জিজ্ঞেস করা হলো না, আপনি কিভাবে ভাঙতেছেন, কোন আইনে ভাঙতেছেন, আপনার তো সাহস কেন হলো, এখনই বন্ধ করেন, কিভাবে যাবেন আমরা দেখবো, এভাবে করে হুমকি দিয়ে উনি আমার গায়ে টাচ করছেন। ওখানে কি ভাঙলো না ভাঙলো আমার ওই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমি বলতে আসছি যে আমরা যে রাস্তাটা করছি, এটা এলজিডি রাস্তাটা বাস্তবায়ন করছে, এটা ভাঙার আগে আমাকে একটু অবহিত করতেন। আমাকে অবহিত করলে আমার জানা থাকলে আমরা রাস্তাটা ভাঙার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতাম। প্রায় বছর খানেক আগে এই এলাকায় যখন উচ্ছেদ অভিযান চলছিল, একইভাবে উনি বাধা প্রদান করেছিলেন। ওই সময়কার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শামীম শান্তি বানু তিনি কিন্তু উনাকে গ্রেপ্তার করেছিলেন। সাভারের কাউন্দিয়ায় অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ ইমদাদ, এখন কিন্তু উচ্ছেদের যে উত্তপ্ত পরিস্থিতি ছিল তা কিন্তু বেশ শান্ত অবস্থায় আছে এবং উচ্ছেদ অভিযান বেশ স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তো আমরা এই মুহূর্তে আছি তুরাগ নদের সাভারের পাশে, অর্থাৎ যে কাউন্দিয়াতে যে সমস্যাটি হয়েছিল সেখানে। তো আমি একটু আপনাকে শুরুতেই দেখাতে চাই, মূলত এই যে রাস্তাটি দেখছেন এটি একটি স্থানীয়ভাবে এখানকার লোকজন মিলে এবং এই কাউন্দিয়া চেয়ারম্যান তারা মিলে এই বালু দিয়ে রাস্তাটি করেছে এবং এই রাস্তাটি যখন উচ্ছেদ করতে গিয়েছে বিআইডব্লিউটি তখনই কিন্তু এই ঝামেলাটি হয়েছিল, যা নিয়ে এত কিছু এবং কাউন্দিয়া চেয়ারম্যানকে আটক করা হয়েছিল। তো আপনি দেখছেন যে এখন সেই সড়কটি যেটি শুধুমাত্র বালু দিয়ে একটি আধা পাকা সড়ক সেটি কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে। আমি যদি একটু আমার বাম দিকে দেখাই ধীরে ধীরে আপনাকে, যে এই যে রাস্তাটি করা হয়েছে এটা কিন্তু একদম তুরাগ নদের মাঝখানে করা হয়েছে এবং আশপাশে কিন্তু আপনি যদি দেখান যে এই যে সড়কটি যেটি করা হয়েছে এর আশপাশে কিন্তু স্থাপনাও নাই, একদম চর, আমরা কিন্তু চরে দাঁড়িয়েছি। এবং আপনি যদি দেখাই আমি আপনাকে এই বরাবর কিন্তু গাবতলী আমিনবাজার যে ব্রিজ সেটিও কিন্তু রয়েছে এবং যদি আপনি এই রাস্তাটির শেষ মাথা বলেন এটি কিন্তু একদম ব্রিজের মাঝ বরাবর চলে এসছে। আপনি যদি একটু আমি আপনাকে ছবিতে দেখাতে চাই, এই ব্রিজের মাথাটিও দেখছেন, ব্রিজটি দেখছেন, রাস্তাটির মাথাটি দেখছেন এবং নদীও দেখছেন। তো এমনই কিন্তু অবৈধভাবে নদীকে পুরোপুরি পিষে ফেলে মেরে এই রাস্তাটি করেছিলেন এখানকার এই কাউন্দিয়া চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত এবং সেটিকেই যখন তারা উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটির পক্ষ থেকে তখন কিন্তু তিনি তার লোকজন সহ এসে এই উচ্ছেদে বাধা দিয়েছিলেন। এরপরেই কিন্তু এত উত্তপ্ত পরিস্থিতি আছে। এখনো পর্যন্ত কাউন্দিয়া চেয়ারম্যান ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে আছেন এবং ম্যাজিস্ট্রেট বলেছেন যে তার সাথে আরও এইসব বিষয়ে আলাপ আলোচনা করে কিংবা
তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়টি আরো পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এখন কিন্তু পুরোপুরি জায়গাটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আওতায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেই কিন্তু এই জায়গাটি উচ্ছেদ করা হচ্ছে। এবং আমি যদি এটা একটু আপনাকে দেখাতে চাই, ধীরে ধীরে ডান দিকে এই পুরোটাই কিন্তু তুরাগের জমি, আপনি একদম দেখছেন পুরো ফাঁকা জায়গা, অনেক দূরে কিন্তু স্থাপনা রয়েছে, এর আশপাশে কিন্তু কোনো স্থাপনাও নেই, ফাঁকা মাঠ। এখানেও বেশ কিছু অবৈধ ভবন ছিল, সেগুলির মধ্যে অপসারণ করে দেওয়া হয়েছে। এবং একইভাবে কিন্তু ঠিক তুরাগ নদীর যে ঢাকার পাশ, গাবতলী কিংবা মিরপুর পাশ, সেখানেও কিন্তু আপনি দেখছেন যে অসংখ্য স্থাপনা ছিল আমার ডান পাশে, আপনি দেখছেন সেগুলোও কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তো সেটাই কিন্তু মূলত এখন চলছে উচ্ছেদ অভিযানটি। এবং এটি বলা হয়েছে ঢাকার চারপাশ সহ পুরো এই তুরাগ, বালু, শীতলক্ষা, ধলেশ্বরী, বুড়িগঙ্গার সব স্থাপনা যতদিন পর্যন্ত না উচ্ছেদ হবে, ঢাকার নদীর জায়গাকে ফিরিয়ে দেওয়া না হবে, ততদিন পর্যন্ত কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হবে। তো আমরা সকালে দেখেছিলাম নদীর ওপাশে কিন্তু এই যে স্থাপনাগুলো আছে সেগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে ধীরে ধীরে কিন্তু শুধু ঢাকার পাশ নয়, এই উচ্ছেদটি পুরো দেশেই চালু করতে হবে, কারণ পুরো দেশের সব নদীর অবস্থা কিন্তু একইভাবে দখল ও দূষণে মৃত প্রায়। তো সেই অভিযানগুলো শিগগিরই চালু হবে বলে এখানে আমরা জানিয়েছেন বিআরডব্লিউ কর্মকর্তারা। তো এখন পর্যন্ত এখানে মূলত উচ্ছেদ অভিযান চলছে, দেখা যাক চেয়ারম্যানের বিষয়টি সবশেষ কোথায় গিয়ে দাঁড়ায়। ইমদাদ, এই ছিল আমার কাছে সবশেষ। সাভারের কাউন্দিয়ায় অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, তারই সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। এদিকে রাজশাহীতে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে রেলওয়ে এলাকার 4 শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকালে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে রেল লাইনের দুপাশে অভিযান শুরু হয়। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত 4 শতাধিক বসতবাড়ি ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, রেলওয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ডাবল লাইন স্থাপনের জন্য ভূমি দখলমুক্ত করতে এই অভিযান চলছে। উচ্ছেদ চলাকালে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রেলওয়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেলের জমি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই মুহূর্তে রাজশাহীর কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনাকে ধন্যবাদ। রাজশাহীর যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ, তাদের যে সমস্ত জমি অবৈধ দখলদারদের অধীনে আছে সেগুলো দখলমুক্ত করার জন্য কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু তাদের উচ্ছেদ অভিযান চলছে। এবং আমরা এখন রাজশাহী কোর্ট স্টেশন এলাকায় আছি। এখানে দেখছি সকাল থেকেই কিন্তু তারা তাদের যে উচ্ছেদ অভিযান সেটি শুরু করেছে। গতকালকে পর্যন্ত তারা 600টি স্থাপনা উচ্ছেদ করেছিল এবং আজকে এখন পর্যন্ত প্রায় 500টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এবং আপনারা দেখছেন যে রাজশাহী সিটি বাইপাস এবং রাজশাহী কোর্ট স্টেশন সংলগ্ন যে মোড়টি ছিল সেখানে যে সমস্ত দোকানপাটগুলো সেগুলো কিন্তু ভাঙা হয়েছে। এবং এর পাশাপাশি এখান থেকে শুরু করে যারা এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এবং পশ্চিমাঞ্চল রেলের যে স্টেট অফিসাররা রয়েছেন তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তারা যেটি জানিয়েছেন যে আসলে এখান থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেল লাইনের দুই পাশে যে স্থাপনাগুলো রয়েছে, যেগুলো নিয়ে রেলের জমি রয়েছে এবং সেখানে যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো তারা উচ্ছেদ করবেন। মূলত তারা যেটি বলছেন যে আসলে রেলওয়ে মন্ত্রণালয় এবং বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্যই কিন্তু আসলে এইগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং খুব অল্প দিনের মধ্যেই সেগুলো কিন্তু এখানে কিন্তু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে। এবং উচ্ছেদের পর অনেক সময় যারা উচ্ছেদ হয়েছেন তাদের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে, তারা বলছেন যে তাদের অনেক সময় লিজের যে বৈধ কাগজ সেটি ছিল, তারপরেও এখানে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদেরই শুধু উচ্ছেদ করা হয়েছে। এবং এর পাশাপাশি তারা বলছেন যে উচ্ছেদ করে তারা ক্ষান্ত হচ্ছেন না, তারা কিন্তু তাদের যে জমির জায়গাটি সেটি কিন্তু নির্ধারণ করছেন এবং সেখানে লাল পতাকা টাঙিয়ে দিয়ে সেটি কিন্তু তাদের দখলে নিচ্ছেন। এবং পরবর্তীতে এখানে যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো কিন্তু তারা বলছেন যে এইটি সরিয়ে ফেলে তারপরে এখানে যে উন্নয়ন প্রকল্পের যে কাজগুলো সেগুলো কিন্তু বাস্তবায়ন করা হবে। আমি ঠিক রাজশাহী রেল স্টেশন কোর্ট স্টেশনের ঠিক সামনেটায় দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন যে এখানে বিশাল একটি জায়গা কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে এবং এইটি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ তারা করতে পারছেন। এবং এইখানে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য মেট্রোপলিটন পুলিশ এবং রেল পুলিশ, জিআরপি পুলিশ তারা কিন্তু অবস্থান এখানে করছে এবং সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তো ইমরান, রাজশাহী থেকে রেলওয়ে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ সেটির আমার কাছে ছিল সর্বশেষ।
রাজশাহীর কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। তারই সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জনকে হত্যার 2 দিন পেরিয়ে গেলেও এখনও থানায় মামলা হয়নি, আটক করা হয়নি কাউকেই। তবে সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোট গ্রহণ শেষে ফেরার পথে 9 মাইল এলাকায় দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহত হন। 11 জন গুলিবিদ্ধ সহ 26 জন আহত হন। আহতদের মধ্যে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে 10 জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন 7 জন। আঞ্চলিক দলগুলোর মধ্যে নেতৃত্বের কোন্দলের পাশাপাশি চাঁদার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে শান্তি ফিরছে না রাঙ্গামাটি পার্বত্য জেলায়। স্থানীয়রা বলছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই সংঘাত বন্ধ হচ্ছে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অগ্রযাত্রা ধরে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাঙ্গামাটি প্রতিনিধি হেফাজত সবুজের সহায়তায় কমলদের রিপোর্ট। নানা ব্যবস্থা নিয়েও শান্তি ফিরছে না রাঙ্গামাটি পার্বত্য জেলায়। একসময় পাহাড়ি বাঙালি চরম বিরোধ থাকলেও নানা মেরুকরণ এবং সমীকরণ মিলিয়ে এখন সংঘাতে জড়াচ্ছে পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলো। প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে যেমন বিরোধ রয়েছে, তেমনি বিরোধ রয়েছে চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়েও। পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস এবং ইউপিডিএফ ভেঙে এখন কয়েক ভাগে বিভক্ত। আর এই বিভক্তি রক্তপাতের মূল কারণ বলে মনে করছেন চট্টগ্রাম বিভাগের শীর্ষ এই প্রশাসনিক কর্মকর্তা। অর্থের প্রাচুর্য, অর্থের ব্যবহার, অর্থ এখানে একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। কারণ এখানে যদি কর্তৃত্ব না থাকে, যার হাতে কর্তৃত্ব থাকবে তার হাতে অর্থ থাকবে। গত 2 বছরে রাঙ্গামাটিতে পাহাড়ি সংগঠনগুলোর সংঘাতে মৃত্যু হয়েছে অন্তত 45 জনের। গত বছরই ভাতৃঘাতী সংঘাতে মারা যায় 35 জন। এর মধ্যে তেশোরামে ব্রাশফায়ারে হত্যা করা হয় 5 জনকে। সবশেষ বাঘাইছড়িতে সোমবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মৃত্যু হয় 7 জনের। প্রতি বছরই সংঘাতে মৃত্যুর হার বাড়ল, এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয়নি। আর বিচারহীনতার সংস্কৃতি সংঘাত বন্ধ না হবার অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা। আমরা অত্যন্ত শঙ্কিত। এখন আমাদের পার্বত্য এলাকায় যারা আমরা বসবাস করি, পাহাড়ি বাঙালি সবাই, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অশান্তি তখনই শান্ত অবস্থায় পরিণত হতে পারে যদি উদার মন নিয়ে বাস্তবতাকে স্বীকার করে যদি আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু নির্ধারিত হয়। অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু আসল আসামি বা এরকম ধরনের যে কোন একটা হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত আমরা পাইনি যে এটা বিচার হয়েছে। আমাদের দাবি হচ্ছে অনতি বিলম্বে অবৈধ অস্ত্রধারীদের অস্ত্র উদ্ধারের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া। বিশেষজ্ঞদের মতে পার্বত্য জেলাগুলোতে ভাতৃঘাতী সংঘাত বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। পার্বত্য চট্টগ্রামের যে অগ্রগতি, নৃগোষ্ঠীগুলোর যে ধারণাগত যে পরিবর্তন শান্তি চুক্তির ফলে এসছে, তাদের জীবনযাত্রার মানের যে উন্নয়ন, শান্তি চুক্তির ফলে যে আবহাওয়াটা তৈরি হয়েছে, সমস্ত কিছুই কিন্তু বাধাগ্রস্ত হবে। স্থানীয়দের মতে রাঙ্গামাটি শহরে জেএসএসের শক্ত অবস্থান থাকলেও প্রত্যন্ত অঞ্চলগুলোতে সংস্কারপন্থীদের ব্যাপক প্রভাব রয়েছে। একইভাবে উপজেলা সদরগুলো ইউপিডিএফ এর মূল দলের নিয়ন্ত্রণে থাকলেও গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউপিডিএফ গণতান্ত্রিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হজে যেতে আর দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না বাংলাদেশিদের। সৌদি আরবে প্রবেশের আগেই ঢাকায় আগাম ইমিগ্রেশন সেবার কারিগরি দিক যাচাইয়ে বাংলাদেশে আসছেন সৌদি সরকারের একটি প্রতিনিধি দল। আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে বৈঠক করবেন তারা। ধর্ম সচিব জানান, 6 এপ্রিল আসবে সৌদি সরকারের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সচিব সহ 14 সদস্যের প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। পবিত্র হজ পালনে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় 20 লাখ মানুষ সৌদি আরবে যান। এ সময় জেদ্দা বিমানবন্দরে একের পর এক বিমান নামতে থাকায় ইমিগ্রেশনে জট লেগে যায়। ভ্রমণের ক্লান্তি নিয়ে এহরাম বাঁধা অবস্থায় দীর্ঘ সময় হাজিদের টার্মিনালে অপেক্ষা করতে হয় ইমিগ্রেশনের জন্য। ভোগান্তি কমাতে বাংলাদেশের অনুরোধে ঢাকায় বিমানে ওঠার আগেই সৌদি আরবের ইমিগ্রেশন করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আসছে কারিগরি দল। এয়ারপোর্ট ভিজিট করবে বা অন্য অবকাঠামোগত সুবিধাগুলি দেখবে, এয়ারপোর্ট সিকিউরিটি দেখবে বা অন্যান্য যেগুলো, কিংবা প্রযুক্তিগত
বিষয়ের কোনো কমতি আছে কিনা এগুলি তারা দেখবে। টেকনিক্যাল বিষয়গুলি দেখে গিয়ে তারা রিপোর্ট করবে। বিষয়টা নিয়ে পরবর্তী যে হাই পাওয়ার টিম যারা আসবে তারা হয়তো ওগুলি এসে আরও বিস্তারিতভাবে আলোচনা হতে পারে। বাংলাদেশে আগামী ইমিগ্রেশন হলে দুর্ভোগ কমার পাশাপাশি সময় বাঁচবে মনে করেন হজ এজেন্টরা। এই ইমিগ্রেশন করাটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এখানে অনেক দীর্ঘ লাইন থাকে। বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ হাজি যারা থাকেন তাদেরকে নিয়ে আমাদেরকে যথেষ্ট কষ্ট করতে হয়। ইমিগ্রেশনটা যদি আগাম আমাদের ঢাকা এয়ারপোর্টে হয়ে যায় তাহলে হাজি সাহেবের বিমান থেকে নেমে সরাসরি টার্মিনাল থেকে বাসে উঠে চলে যাবে। অবকাঠামো স্বল্পতা বা আমলাতান্ত্রিক জটিলতায় এই সেবা চালুর প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার তাগিদ হাব মহাসচিবের। এখানে ইমিগ্রেশন সম্পন্ন করবেন কিন্তু সৌদি আরবের লোকজন। সরকারের কাছে আবেদন করব আমরা যাতে সৌদি কর্তৃপক্ষকে প্রি ডিপার্চার ইমিগ্রেশনটা করার জন্য সকল ধরনের সহায়তা করি। মেশিনারিগুলি প্রতিস্থাপন করার জন্য অ্যাক্সেস দেয়া এবং কোনো রকমের আমলাতান্ত্রিক জটিলতা যাতে তাদের এটাকে রুদ্ধ না করে। বর্তমানে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার হজযাত্রীরা আগামী ইমিগ্রেশনের সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ হবে এই সুবিধাপ্রাপ্ত তৃতীয় দেশ। চলতি বছর বাংলাদেশ থেকে মোট 1,27,198 জনের হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় মুকুলে মুকুলে ভরে গেছে আমের বাগান। প্রতি বছরের মতো এবারও রপ্তানির লক্ষ্যে হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা করছেন তারা। বিষমুক্ত আম উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ সহ বাগান মালিকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার উৎপাদিত হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের বেশ সুনাম রয়েছে। বিদেশেও এই জেলার আম রপ্তানি হচ্ছে কয়েক বছর ধরে। এবছরেও এজন্য বিষমুক্ত আম পরিচর্যায় দিনরাত পরিশ্রম করছেন বাগান মালিকরা। তবে আমের বাগান বাড়াতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণের দাবি জানিয়েছেন তারা। গাছ স্প্রে করে ঠিক টাইম মতো সার দেয়, 10 থেকে 12,000 টাকা, তাতে আমার সংসার চলে যায়। সরকার যদি আমাদের দিকে যদি মুখ তুলে যদি তাকায় তাহলে আমরা লাভবতী হতে পারবো। এদিকে আমের মুকুল ধরে রাখতে চাষিদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। এবার হরটেক্স ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এখানকার আম রপ্তানি হবে বলে জানানো হয়। ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা এরকম হয়, যদি এগুলো আমাদের কাছে আমার অনুকূলে থাকে তাহলে সাতক্ষীরা আমের ফলনও বাম্পার ফলন পাবো বলে আমরা আশা করি। 20 জন কৃষককে হরটেক্স ফাউন্ডেশন প্রশিক্ষণ দিয়েছে। এই বছর আমাদের এখান থেকে ওয়ালমার্টে ডিপ ইন্টারনেটের মাধ্যমে আম রপ্তানি করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 4,100 হেক্টর জমিতে 5,200টি বাগান রয়েছে। চলতি বছরে এসব বাগানে প্রায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা। সকালে বনানী কবরস্থানে তারা এ শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ নেতারা বলেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান দেখতেন, সে স্বপ্নের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত রাষ্ট্রপতির রাজনৈতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন অবদানের ভূয়সী প্রশংসা করেন আওয়ামী লীগ নেতারা। জিল্লুর রহমান 1929 সালের 9 মার্চ ভৈরবের ভৈরবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 2013 সালের এই দিনে মৃত্যুবরণ করেন। গণতন্ত্রের উপর যখন ছবল হানা হয়েছিল 1-11 সময়, এই দলকে সেই টালমাটাল সময় তিনি পথ দেখিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন। দেশকে ভালোবাসতেন। বঙ্গবন্ধুর নেতৃত্ব, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অগাধ বিশ্বাস এবং মানুষকে ভালোবাসতেন। জিল্লুর রহমান সাহেব এবং তার রাজনৈতিক নেতা, তার গুরু বঙ্গবন্ধুর যে স্বপ্ন। নারী সাব চ্যাম্পিয়নশিপের খবর, ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। আগের সবকিছু ভুলে এই ম্যাচে নতুনভাবে শুরু করতে চায় ছোটন শিষ্যরা। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও ভারতও ফাইনালে খেলতে চায়। দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল 3:15টায়। নেপাল থেকে নোমান আব্দুল্লাহ রিপোর্ট। ডু অর ডাই, বাঁচো নয়তো মরো, এমন ম্যাচে প্রতিপক্ষকে সেটি ভাবার সুযোগ নেই, ভাবতে চায় না বাংলাদেশের মেয়েরাও।
আর তাই সেমিফাইনালের আগে ভিন্ন চেহারায় দল অনুশীলনেই ফিরিয়ে আনলো ম্যাচের আমেজ। স্ট্রেচিং ওয়ার্ম আপ শেষে রক্ষণ দুর্গের পরীক্ষা যেমন হলো, তেমনি ফ্রি কিক, পেনাল্টি শুটআউটের অনুশীলনও হলো। অপরাজেয় ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে টোটাল ফুটবল খেলতে চায় বাংলাদেশ। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দেওয়ার, কারণ ভারত তো অবশ্যই শক্তিশালী টিম আর তারা হচ্ছে প্রতিবারের চ্যাম্পিয়ন টিম। তো আমরা চেষ্টা করবো যে ওদের সাথে একটা চ্যালেঞ্জিং মূলক ম্যাচ খেলার। প্রেশার ফিল তেমন না, তো আমরা মানে মাঠে নামবো সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য এবং যার যেটা আছে বেস্টটা দিয়ে খেলবো। দুইটা ম্যাচ খেলছে, এখানে অনেক অভিজ্ঞতা অর্জন করছে, বিশেষ করে লাস্ট ম্যাচ সব প্রতিকূলতার মধ্যে খেলেই তারা অনেক কিছু শিখছে এবং ছোটখাটো যে ভুল করছে ওইখান থেকে তারা শিক্ষা নিয়েই একটা ভালো কিছু করবে। আগে সব আসরের চ্যাম্পিয়ন ভারত, এবারও ট্রফিটাই লক্ষ্য। তবে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ মানছেন ভারতীয় কোচও। Definitely we believe Bangladesh is one of the good side because we have seen them playing here and before also. So we will come prepared for that and yes, not underestimating any team. বয়স পর্যায়ে হারানোর অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলের হয়ে ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। সাফে ভারত কখনোই হারেনি। এই তথ্যটি যেমন আতঙ্কের, একই সঙ্গে স্বস্তিরও একটি তথ্য আছে। এই আসরে ভারতের একমাত্র ড্রটি বাংলাদেশের সঙ্গে। গেল বছরের সেই ড্র আত্মবিশ্বাস যোগাচ্ছে, জয়ের অনুপ্রেরণা যোগাচ্ছে। সেই অনুপ্রেরণাকে সঙ্গী করে স্বপ্নের ফাইনালে পৌঁছতে চায় বাংলাদেশের মেয়েরা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, বিরাটনগর, নেপাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। বেনাপোলে পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্রীর পা বিচ্ছিন্ন। দেশে ভবিষ্যতে অতি দরিদ্র বলে কিছু থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তৃণমূল পর্যায়ে উদযাপনের আহ্বান। রাজধানীর বীরপুরে বহুতল কয়েকটি ভবন গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। সাভারে বাধা দেয়ায় কাউন্দিয়া ইউনিয়ন চেয়ারম্যানকে আটক। রাজশাহীতে রেলওয়েতে উচ্ছেদ। রাঙ্গামাটিতে 7 জন হত্যার ঘটনায় যৌথ অভিযানের পরও আটক হয়নি কেউ। আঞ্চলিক দলে কোন্দল ও চাঁদা আদায়ী পাহাড়ে সন্ত্রাসের মূল কারণ বলছে সচেতন মহল। এবং এক মাসের ব্যবধানে কাল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসছে নবম স্প্যান। দৃশ্যমান হবে 1300 মিটার সেতু। শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।